ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের রিডিং কন্টেন্টে। আমাদের আজকের রিডিং কন্টেন্টের বিষয় আইনের বিধান ইউনিক। আইনের বিধান ইউনিক বইটি মূল আইন ও প্রশ্ন উত্তরের আলোকে রচিত, সাক্ষ্য আইনের সর্বশেষ সংশোধন সহ আইনের বিধান ইউনিক কেস রেফারেন্স সহ বাংলাদেশ বার কাউন্সিল ও জুডিশিয়াল সার্ভিস এমসিকিউ লিখিত ও ভাইবা পরীক্ষার সহায়িকা। আইনের বিধান ইউনিক বইটির লেখক বিধান বিশ্বাস, অ্যাডভোকেট, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। ইতিপূর্বে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রিডিং কন্টেন্ট আইনের বিধান ইউনিক। আইনের বিধান ইউনিক কেস রেফারেন্স সহ বইটির আমরা ইতিপূর্বে দেওয়ানি কার্যবিধির ধারা ও কিছু আদেশ শেষ করেছিলাম। আজ আমরা 20 আদেশ থেকে শুরু করব। তো চলুন শুরু করা যাক। 20 আদেশ, রায় ও ডিক্রি, জাজমেন্ট অ্যান্ড ডিক্রি। এই আদেশে মোট বিধি আছে 20টি। বিধি 1, রায় কখন ঘোষণা করা হবে। জাজমেন্ট হোয়েন প্রোনাউন্সড। মোকদ্দমা শুনানি সমাপ্ত হওয়ার পর আদালত তৎক্ষণাৎ বা পরবর্তী কোনো তারিখে বা 7 দিনের বেশি হবে না প্রকাশ্যভাবে মোকদ্দমার রায় প্রদান করবেন। পরবর্তী কোনো তারিখে রায় দান করা হলে তৎসম্পর্কে পক্ষগণ বা তাদের কৌশলীগণকে নোটিশ দিতে হবে। এক কথায় উত্তর, দেওয়ানি মোকদ্দমা শুনানি সমাপ্ত হওয়ার পর পরবর্তী কতদিনের মধ্যে প্রকাশ্যভাবে মোকদ্দমা রায় প্রদান করবেন? 7 দিন। উচ্চ আদালতের নজির, মামলার পক্ষ এবং আইনজীবীর তথ্য মতে এটি আদালতের প্রত্যাহ দৈনিক কার্যতালিকা। রেকর্ডে এমন প্রমাণ হওয়ার দরকার নেই যে বাদী বা তার আইনজীবীর জ্ঞাত ছিল না। 3 BLT AD 221। বিচারিক আদালতের রায়ের একটি বিশেষ মর্যাদা রয়েছে। আদালত সাক্ষীর সাক্ষ্য শ্রবণ করে এবং তা যাচাই করে রায় দিতে পারেন, কিন্তু আপিল আদালতের এই ধরনের সুযোগ নেই। 5 DLR 479 পৃষ্ঠা। বিধি 3, রায় স্বাক্ষর করতে হবে। জাজমেন্ট টু বি সাইন্ড। রায় ঘোষণার সময় প্রকাশ্য আদালতে বিচারক উহাতে স্বাক্ষর ও তারিখ দিবেন। রায় একবার স্বাক্ষরিত হলে অতঃপর কেবলমাত্র 152 ধারা অনুসারে বা পুনর্বিচার করা ব্যতীত উহার কোনো অংশ সংশোধন বা সংযোজন করা চলবে না। এক কথায় উত্তর, রায় ঘোষণা করে রায় স্বাক্ষরিত হওয়ার পর আদালত রায় সংশোধন করতে পারে না। 152 ধারার বিধান বলে সংশোধন করতে পারে, রিভিউয়ের ক্ষেত্রে সংশোধন করতে পারে। উচ্চ আদালতের নজির, রায় ঘোষণার পর তা চূড়ান্ত বলে গণ্য হয় এবং এই বিধিতে উল্লেখিত পদ্ধতি ছাড়া তার পরিবর্তন করা যাবে না। 34 BLD 231 পৃষ্ঠা। পুনর্বিচার বা 152 ধারায় বর্ণিত বিধান অনুযায়ী পরিবর্তন করা যাবে। 27 DLR 233। রায় একবার হাইকোর্ট বিভাগ দ্বারা প্রকাশ্য আদালতে ঘোষণা করা হলে বিজ্ঞ বিচারক উহাতে স্বাক্ষর করবেন। আদালতের মৌখিকভাবে নির্দেশিত রায়কে স্বাক্ষর ও সিলের পূর্বে পরিবর্তন করা যাবে, তবে শর্ত থাকে যে সকল পক্ষগণের উপর নোটিশ প্রদান করতে হবে এবং পক্ষগণ শুনানিতে অংশ নেবেন। 11 BLT AD 117। নোট, চূড়ান্ত ডিক্রির পর বিচারক আদালত দ্বারা উহাতে কোনো প্রকার সংশোধন করা যাবে না। বিধি 4, স্বল্প এখতিয়ার আদালতের রায়, অন্যান্য আদালতের রায়। জাজমেন্ট অফ স্মল কজেস কোর্টস, জাজমেন্ট অফ আদার কোর্টস। স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রায়ে বিচার্য বিষয়সমূহ ও তা সম্পর্কে আদালতের সিদ্ধান্তসমূহ উল্লেখ করলে চলবে। অন্যান্য আদালতের রায়ে মোকদ্দমার সংক্ষিপ্ত বিবরণ, বিচার্য বিষয়সমূহ, তা সম্পর্কে আদালতের সিদ্ধান্তসমূহ এবং ওই সিদ্ধান্ত গ্রহণের কারণসমূহ উল্লেখ করতে হবে। বিধি 5 ক, ডিক্রি প্রণীত হওয়ার সময়, টাইম ফর ড্রন আপ এ ডিক্রি। রায় ঘোষণার তারিখ থেকে 7 দিনের মধ্যে ডিক্রি প্রণীত হবে।
এক কথায় উত্তর। দেওয়ানি মোকদ্দমার ডিক্রি প্রচারের পর কতদিনের মধ্যে ডিক্রি প্রস্তুত করতে হয়? 7 দিন। বিধি 6, ডিক্রির বিষয়বস্তু। কন্টেন্ট অফ ডিক্রি, যে সকল মোকদ্দমায় বিভিন্ন বিচার্য বিষয় প্রণয়ন করা হয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটি বিচার্য বিষয় সম্পর্কে আদালতের সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত গ্রহণের কারণ পৃথকভাবে উল্লেখ করতে হবে। এক কথায় উত্তর। আদালত কিসের ভিত্তিতে ডিক্রি প্রস্তুত করে? রায়ের ভিত্তিতে। ডিক্রির মাধ্যমে আদালত কি করে? পক্ষগণের অধিকার বর্ণনা করে। বিধি 7, ডিক্রির তারিখ। ডেট অফ ডিক্রি, যে তারিখে রায় দেওয়া হয়েছে ডিক্রিতে ওই তারিখ দিতে হবে এবং বিচারক যখন এই মর্মে সন্তুষ্ট হন যে রায় অনুসারে ডিক্রি প্রণীত হয়েছে তখন ডিক্রিটি স্বাক্ষর দান করবেন। উচ্চ আদালতের নজির, যে তারিখে রায় ঘোষণা করা হয়েছে সেই তারিখের ডিক্রির তারিখ হিসেবে বিবেচিত হবে। 13 DLR 765 পৃষ্ঠা। বিধি 9, স্থাবর সম্পত্তি উদ্ধারের জন্য ডিক্রি। ডিক্রি ফর রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি, মোকদ্দমার বিষয়বস্তু যদি স্থাবর সম্পত্তি হয় তবে ডিক্রিতে স্থাবর সম্পত্তি শনাক্তকরণের বিবরণ উল্লেখ করতে হবে। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং ভিডিও কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও কন্টেন্টগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার বিশেষ অনুরোধ থাকবে এবং ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিধি 10, অস্থাবর সম্পত্তি অর্পণের ডিক্রি। ডিক্রি ফর ডেলিভারি অফ মুভেবল প্রপার্টি, মোকদ্দমার বিষয়বস্তু যদি অস্থাবর সম্পত্তি হয় তবে উক্ত সম্পত্তি অর্পণের জন্য যদি ডিক্রি দেওয়া হয়ে থাকে তবে সম্পত্তি অর্পণ সম্ভব না হলে তার পরিবর্তে কত টাকা প্রদান করতে হবে তার পরিমাণ ডিক্রিতে উল্লেখ করতে হবে। বিধি 19, পারস্পরিক দায় শোধ বা পাল্টা দাবি মঞ্জুর হলে ডিক্রি পারস্পরিক দায় পরিশোধের ডিক্রি হতে আপিল। ডিক্রি when set off is allowed, appeal from decree relating to set off, পারস্পরিক সমন্বয়ের পরে যে পক্ষের পাওনা বেশি হবে সেই পক্ষের অবশিষ্ট পাওনা আদায়ের জন্য ডিক্রি দেওয়া হবে। মোকদ্দমার প্রদত্ত ডিক্রির বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে উক্তরূপ অনুমতি দাবি না হলে সে সকল বিধান প্রযোজ্য হতো সেগুলো হবে। উচ্চ আদালতের নজির, এরূপ মামলার ক্ষেত্রে বিবাদীর দাবি বাদীর দাবির তুলনায় বেশি হলে আদালত বাদীর বিরুদ্ধে ডিক্রি প্রদান করতে পারে। 36 DLR AD 175, যখন পারস্পরিক দায় শোধের জন্য বিবাদীর দ্বারা দাবি উত্থাপিত হয় এবং বাদীর দাবি অতিক্রম করে এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় কোর্ট ফি পরিশোধ করা হয় তখন ইহাকে পাল্টা মামলার আর্জি হিসেবে বিবেচনা করা হয়। 13 MLR AD 291। বিধি 20, রায় ও ডিক্রির অনুমোদিত নকল সরবরাহ করতে হবে। সার্টিফাইড কপি অফ জাজমেন্ট অ্যান্ড ডিক্রি টু বি ফার্নিশড, কোনো পক্ষের আবেদন কর্মে সেই পক্ষের খরচায় আদালত স্বীয় রায় বা ডিক্রি সিলমোহরকৃত নকল সংশ্লিষ্ট পক্ষকে সরবরাহ করবেন। আদেশ 21, ডিক্রি এবং আদেশ সমূহ জারি। এই আদেশে বিধি আছে মোট 103টি। এক্সিকিউশন অফ ডিক্রি অ্যান্ড অর্ডারস। বিধি 1, ডিক্রির অধীনে টাকা পরিশোধের পদ্ধতি। মডেল অফ পেইং মানি আন্ডার ডিক্রি। ডিক্রির অধীন পরিশোধযোগ্য টাকা নিম্নলিখিতভাবে পরিশোধ করা যায়। ক, ডিক্রি প্রদানকারী আদালতে টাকা জমা দিয়ে, অথবা খ, আদালতের বাইরে ডিক্রিদারকে টাকা দিয়ে, অথবা গ, ডিক্রি প্রদানকারী আদালতের নির্দেশ এর অন্য উপায়ে। এক কথায় উত্তর। ডিক্রির আওতাধীন টাকা পরিশোধ করা যায় কার নিকট? ডিক্রি জারির কর্তব্য যে আদালতের বাইরে ডিক্রিদারকে ডিক্রি প্রদানকারী আদালত যেমনটা মনে করেন। বিধি 3, একাধিক এখতিয়ারে অবস্থিত ভূমি সমূহ।
ল্যান্ড সিচুয়েটেড ইন মোর দ্যান ওয়ান জুরিসডিকশন। দুই বা ততোধিক আদালতের এখতিয়ারভুক্ত এলাকাধীনে অবস্থিত কোনো স্থাবর সম্পত্তি উক্ত আদালত সমূহের যে কোনো একটি আদালতে ক্রয় ও বিক্রয় করতে পারবেন। বিধি ৬। যে ক্ষেত্রে আদালত ইচ্ছা প্রকাশ করে যে উহার নিজস্ব ডিক্রি অন্য আদালত কর্তৃক জারি হবে, সেক্ষেত্রে পদ্ধতি। প্রসিডিউর হোয়ার কোর্ট ডিসায়ার that its own decree shall be executed by another court। কোনো আদালত ডিক্রি জারির জন্য অন্য কোনো আদালতে প্রেরণ করার ক্ষেত্রে ডিক্রির একটি নকল, জারি সম্পর্কিত সার্টিফিকেট এবং অন্য কোনো আদেশ থাকলে উহার নকল উক্ত আদালতে প্রেরণ করবেন। বিধি ৮। যে আদালতে ডিক্রি বা আদেশ প্রেরিত হয়, ওই আদালত কর্তৃক উহা জারি। এক্সিকিউশন অফ ডিক্রি অর অর্ডার বাই কোর্ট টু হুইচ ইট ইজ সেন্ট। যে আদালতে ডিক্রি প্রেরিত হয়েছে, উক্ত আদালত উহা জারি করবেন বা এখতিয়ার সম্পন্ন কোনো অধস্তন আদালতে তা জারির জন্য প্রেরণ করবেন। এক কথায় উত্তর, রিভিশন মামলায় একটি ডিক্রি হাইকোর্ট বিভাগে বহাল হলে তা জারির জন্য কোন আদালতে দরখাস্ত করতে হয়? ডিক্রি প্রদানকারী আদালতে। কোনো আদালত একটি ডিক্রি জারি করতে পারে, ডিক্রি প্রদানকারী আদালত। বিধি ১০। জারির জন্য আবেদন, অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন। ডিক্রিদার যদি ডিক্রি জারি করতে চায়, তাহলে ডিক্রি প্রদানকারী আদালতে বা ডিক্রি জারির জন্য নিযুক্ত কোনো কর্মচারী থাকলে তার নিকট আবেদন করতে হবে। এক কথায় উত্তর, জারির দরখাস্ত ডিক্রির কতদিন পর দায়ের করা হলে দায়িকের উপর অবশ্যই নোটিশ জারি করতে হবে? ২ বছর। ডিক্রির তারিখ থেকে কত সময়ের মধ্যে ডিক্রি জারির জন্য আবেদন করলে দায়িকের প্রতি কারণ দর্শানোর নোটিশ দিতে হবে না? ২ বছর। দেওয়ানি আদালতে ডিক্রি বা আদেশ প্রদানের কত সময়ের মধ্যে ডিক্রি জারি মোকদ্দমা দায়ের করতে হয়? ৩ বছর। জারির জন্য নতুন দরখাস্ত দাখিল করা যায় না ১২ বছর পর। ডিক্রি জারির জন্য প্রথম দরখাস্ত কতদিনের মধ্যে দাখিল করতে হবে? ১২ বছর। দেওয়ানি আদালতের ডিক্রি জারির ক্ষেত্রে তামাদির মেয়াদ ১২ বছর। ডিক্রি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ কত বছরের মধ্যে আবেদন করতে হবে? ১২ বছর। প্রাথমিক ডিক্রি প্রাপ্তির পর কোনো পক্ষ চূড়ান্ত ডিক্রির জন্য দরখাস্ত দাখিল করতে পারে যে কোনো সময়। কখন ১২ বছর পরও ডিক্রি জারির আবেদন করা যায়? দেনাদার প্রতারণা বা বল প্রয়োগ দ্বারা ডিক্রি জারিতে বাধা প্রদান করলে। ডিক্রি জারির নিমিত্তে কার নিকট আবেদন করতে হবে? এই উদ্দেশ্যে নিয়োগকৃত অফিসারের নিকট, যে আদালতে ডিক্রি জারির জন্য পাঠানো হয়েছে, ডিক্রি দানকারী আদালতে। উচ্চ আদালতের নজির: সাব্যস্ত দেনাদারের দায়িকের দালান বা বাদীর সাহামে পরে তার মূল্য নির্ধারণ জারিকারক আদালতের ক্ষমতার মধ্যে পড়ে না। সেই কারণে মূল্য নির্ধারণের জন্য কমিশনার নিয়োগের আদেশ রদ করা হয়। 40 DLR AD 255। জারির ব্যাপারে আর্থিক এখতিয়ারের বিবেচ্য বিষয় নয়। AIR 1990 SCC 353। নোট: ডিক্রি দেওয়ার ৩ বছরের মধ্যে ডিক্রি জারির প্রথম আবেদন করতে হবে, তবে সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত ডিক্রি জারির আবেদন করা যায়। ডিক্রি দেওয়ার ২ বছরের পরে উহা জারির আবেদন করলে অপর পক্ষকে নোটিশ দিতে হবে। বিধি ১১। মৌখিক আবেদন, লিখিত আবেদন, ওরাল অ্যাপ্লিকেশন অর রিটেন অ্যাপ্লিকেশন। যে ক্ষেত্রে ডিক্রির টাকা পরিশোধের জন্য হয়, সেক্ষেত্রে ডিক্রি দেওয়ার সময় ডিক্রিদারের মৌখিক আবেদনে আদালত সাব্যস্ত দেনাদার দায়ী আদালত প্রাঙ্গণে উপস্থিত থাকলে গ্রেপ্তারি পরোয়ানা প্রস্তুত করার পূর্বে আদালত দেনাদারকে গ্রেপ্তার করে তৎক্ষণাৎ ডিক্রি জারির আদেশ দিতে পারবেন। ইহা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে প্রতিটি আবেদন লিখিতভাবে করতে হবে। এক কথায় উত্তর, ডিক্রিদারের মৌখিক আবেদনের প্রেক্ষিতে জারি কার্যক্রম শুরু হতে পারে যদি ডিক্রিটি হয়, অর্থাৎ কোনো ধরনের ডিক্রি জারির জন্য মৌখিকভাবে আবেদন করা যায়। অর্থ আদায়ের ডিক্রি। উচ্চ আদালতের নজির: ডিক্রির তারিখ বলতে যে তারিখ রায় ঘোষণা করা হয় বা আদেশ
20 বিধি 7 বর্ণিত তারিখ বহন করে। 13 ডিএলআর 765। ডিক্রিটি বৈধ কিনা বা প্রতারণার মাধ্যমে প্রাপ্ত হয়েছে কিনা তা এখতিয়ার বহির্ভূত কিনা তা দেখতে পারে না। 28 ডিএলআর এডি 57। ডিক্রিতে সকল স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করতে না পারা গুরুত্বপূর্ণ ত্রুটি নয়। 33 ডিএলআর 549। বিধি 12, দায়িকের দখলে নাই এরূপ অস্থাবর সম্পত্তি ক্রোকের জন্য আবেদন। অ্যাপ্লিকেশন ফর অ্যাটাচমেন্ট অফ মুভেবল প্রপার্টি নট ইন জাজমেন্ট ডিবেটর পজিশন। যে ক্ষেত্রে দায়িকের মালিকানাধীন অথচ দখলে নাই এরূপ কোনো অস্থাবর সম্পত্তি ক্রোকের জন্য আবেদন করলে সেক্ষেত্রে ডিক্রিদার এরূপ সম্পত্তির একটি সঠিক বিবরণ প্রদান করতে হবে। বিধি 22, কতিপয় ক্ষেত্রে জারির বিরুদ্ধে বর্ণনার জন্য নোটিশ। নোটিশ টু শো কজ এগেনস্ট এক্সিকিউশন ইন সার্টেন কেসেস। ডিক্রি জারির তারিখ হতে 2 বছর পর কোনো ডিক্রি জারির আবেদন করা হলে বিরুদ্ধ পক্ষকে নোটিশ দিতে হবে। এক কথায় উত্তর, ডিক্রি জারির তারিখ হতে কত বছর পর কোনো ডিক্রি জারির আবেদন করা হলে বিরুদ্ধ পক্ষকে নোটিশ দিতে হবে? 2 বছর। উচ্চ আদালতের নজির, যে ক্ষেত্রে ডিক্রি প্রদানের 3 মাসের মধ্যে জারি মামলা দায়ের করা হয় সেক্ষেত্রে সাব্যস্ত দেনাদারের উপর নোটিশ জারি এখতিয়ারের বহির্ভূত। 2001 বিএলডি এডি 137। যে ক্ষেত্রে ডিক্রি জারি বলে দখল প্রমাণ করা হয় সেক্ষেত্রে নোটিশ জারি না করার কারণে জারির কাজ ঘোষিত হয়েছে বলা যাবে না। 1985 বিএলডি এডি 179। আবেদনপত্রে নোটিশ জারির কথা উল্লেখ থাকলেও 21 আদেশের 22 বিধির অধীন সাব্যস্ত দেনাদারের প্রতি নোটিশ জারির তথ্য প্রমাণ থাকা প্রয়োজন। এআইআর 1994 এসসি 1583। নোট, ডিক্রি দেওয়ার 2 বছর পর ডিক্রি জারির দরখাস্ত করলে সাব্যস্ত দেনাদার বা দায়িককে নোটিশ প্রদান করতে হবে। বিধি 29, ডিক্রিদার এবং দায়িকের মধ্যে মোকদ্দমা চলাকালে জারি স্থগিত। স্টে অফ এক্সিকিউশন পেন্ডিং সুট বিটুইন ডিক্রি হোল্ডার অ্যান্ড জাজমেন্ট ডিবেটর। যে আদালতে ডিক্রি প্রদান করেছেন উক্ত আদালতের ডিক্রিদারের বিরুদ্ধে রায় দেনাদার কর্তৃক কোনো মোকদ্দমা বিচারাধীন থাকলে উক্ত মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত ডিক্রি জারি স্থগিত রাখতে পারেন। এক কথায় উত্তর, আপিলযোগ্য ডিক্রির বিরুদ্ধে আপিল দায়েরের পূর্বে ডিক্রি স্থগিতের দরখাস্ত কোন আদালতে দাখিল করা যাবে? উক্ত ডিক্রি প্রচারকারী আদালতে। উচ্চ আদালতের নজির, আদালত সন্তুষ্ট হয়ে ন্যায় বিচারের স্বার্থে ডিক্রিদারের জন্য জামানত বা অন্য কিছু সাপেক্ষে ডিক্রির কার্যক্রম স্থগিত করতে পারেন। 29 ডিএলআর এসসি 233। ডিক্রি জারি করার সময় যিনি ওই জারির বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন তার ক্ষেত্রেও এই বিধির বিধান প্রযোজ্য হবে। 47 ডিএলআর এডি 95। সমন জারি না হওয়ার কারণে একতরফা ডিক্রি রদ করা এবং উপযুক্ত আদালত কর্তৃক একটি পূর্বের মামলা প্রদত্ত ডিক্রি প্রতারণার মাধ্যমে প্রাপ্ত হলে রদ করার মামলায় করণীয়। 10 এমএলআর এডি 167। বিধি 30, টাকা পরিশোধের জন্য ডিক্রি। ডিক্রি ফর পেমেন্ট অফ মানি। ডিক্রি টাকা আদায়ের উদ্দেশ্যে সাব্যস্ত দেনাদারকে দেওয়ানি কারাগারে আটক রাখা যাবে এবং তার সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রি করা যাবে। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে টাকা পরিশোধের জন্য ডিক্রি ডিক্রি অফ পেমেন্ট অফ মানি এর উল্লেখ রয়েছে? আদেশ 21 এর বিধি 30। বিধি 39, খোরপোশ ভাতা। সাবসিস্টেন্স অ্যালাওয়েন্স। সাব্যস্ত দেনাদারকে গ্রেপ্তারকালীন সময় তার খোরপোশ বাবদ যে টাকা খরচ হবে ডিক্রিদার উক্ত টাকা আদালতে জমা না দিলে আদালত দায়িককে আটক রাখার আদেশ দিবেন না। এক কথায় উত্তর, সাব্যস্ত দেনাদার দেওয়ানি কয়েদে আটক হলে তার খোরপোশ বহন করবে মোকদ্দমার বাদী। বিধি 45,
ক্রয়কৃত কৃষিজাত দ্রব্য সম্পর্কে বিধানাবলী। প্রভিশন অ্যাজ টু এগ্রিকালচার প্রোডাক্ট আন্ডার অ্যাটাচমেন্ট। কৃষিজাত দ্রব্য ক্রয় করা হলে উহার ক্রয় সম্পর্কিত বিস্তারিত নিয়ম ক্রয়াদেশে উল্লেখ করতে হবে। কোনো কৃষিজাত দ্রব্য মজুদ রাখা সম্ভব না হলে উহা পাকা বা কাটার সময় হওয়ার 20 দিনের কম সময় পূর্বে উহা ক্রয় করা যাবে না। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে প্রভিশন অ্যাজ টু এগ্রিকালচার প্রোডাক্ট আন্ডার অ্যাটাচমেন্ট এর উল্লেখ আছে? 21 আদেশের 45 বিধি। বিধি 51, হস্তান্তরযোগ্য দলিলাদি ক্রয়। অ্যাটাচমেন্ট অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস। যে ক্ষেত্রে সম্পত্তি আদালতে জমা হয় নাই বা সরকারি কর্মকর্তার তত্ত্বাবধানে নাই, এরূপ হস্তান্তরযোগ্য দলিল আটক করে উহা আদালতে আনতে হবে এবং আদালতের পরবর্তী আদেশের জন্য অপেক্ষা করতে হবে। বিধি 55, ডিক্রির দাবি পরিশোধ হলে ক্রয় প্রত্যাহার। রিমুভাল অফ অ্যাটাচমেন্ট আফটার স্যাটিসফ্যাকশন অফ ডিক্রি। ডিক্রির টাকা আদালতে জমা দেওয়া হলে বা অন্য কোনো উপায়ে ডিক্রির টাকা পরিশোধ হলে বা ডিক্রিটি বাতিল হলে আদালত ক্রয়াদেশ প্রত্যাহার করবেন। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশের ডিক্রির দাবি পরিশোধ হলে ক্রয় প্রত্যাহারের উল্লেখ আছে? আদেশ 21 এর বিধি 55। বিধি 64, ক্রয়কৃত সম্পত্তি বিক্রয়ের আদেশ এবং অধিকারী ব্যক্তিদের লব্ধ অর্থ প্রদানের ক্ষমতা। পাওয়ার টু অর্ডার প্রপার্টি অ্যাটাচমেন্ট টু বি সোল্ড অ্যান্ড প্রসিডস টু বি পেইড টু পারসন এন্টাইটেল। ডিক্রি জারিকারক যে কোনো আদালত ক্রয়কৃত কোনো সম্পত্তি বা ডিক্রির টাকা পরিশোধের জন্য উক্ত সম্পত্তির প্রয়োজনীয় অংশ নিলামে বিক্রয়ের আদেশ দিবেন এবং বিক্রয়লব্ধ অর্থ বা উহার আনুপাতিক অংশ ডিক্রি অনুসারে পাওনাদার পক্ষকে প্রদানের আদেশ দিবেন। উচ্চ আদালতের নজির। কোনো নিলাম 30 দিনের অধিক মুলতবি করা হলে নতুন পরোয়ানা জারি করতে হবে যদি না সাব্যস্ত দেনাদার দাবি ত্যাগ করে। সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সাব্যস্ত দেনাদারের সুবিধা বিবেচনার বিষয় নয়। 56 DLR 612। অর্থঋণ আদালত আইন একটি বিশেষ আইন এবং উক্ত আইনের 33 ধারা অনুসারে আদালত বন্ধকি সম্পত্তি নিলাম বিক্রয় করতে পারেন। 63 DLR 354। বিধি 68, বিক্রয়ের সময়, টাইম টু সেল। 43 বিধির শর্তে বর্ণিত মতে সম্পত্তির ক্ষেত্রে ব্যতি রেখে বিক্রয়ের আদেশ দানকারী বিচারকের আদালত অঙ্গনে যে তারিখ ইস্তেহারের নকল সংযুক্ত করা হয়েছে ওই তারিখ হতে গণনা করে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অন্ততপক্ষে 15 দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত দায়িকের লিখিত সম্মতি ব্যতীত কোনো বিক্রয় অনুষ্ঠিত হবে না। নোট: ডিক্রি জারির জন্য সম্পত্তি নিলামে বিক্রয় করা যাবে যখন বিচারক আদালত প্রাঙ্গণে নিলামের ইস্তেহার জারি করবে। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে 30 দিন এবং অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে 15 দিন। বিধি 69, বিক্রয় মুলতবি অথবা বন্ধ করা। অ্যাডজার্নমেন্ট টু স্টপেজ অফ সেল। আদালত বা নিলাম পরিচালনাকারী ব্যক্তি নিলাম কার্যক্রম স্থগিত রাখতে পারে। নোট: বিধি 67 অনুযায়ী নমুনা হুলিয়া জারি করতে হবে যদি 30 দিনের অধিককাল সময় ডিক্রি স্থগিত রাখা হয়। বিধি 77, প্রকাশ্য নিলাম বিক্রয়, সেল বাই পাবলিক অ্যাকশনস। নিলাম ক্রেতা নির্ধারিত সময়ের মধ্যে নিলামের মধ্যে পরিশোধ না করলে সম্পত্তি পুনরায় বিক্রি করা যাবে। বিধি 82, কোনো আদালত বিক্রয়ের আদেশ দিতে পারে। হোয়াট কোর্ট মে অর্ডার সেল। স্বল্প এখতিয়ার আদালত ব্যতীত যে কোনো আদালত ডিক্রি জারির জন্য স্থাবর সম্পত্তি নিলামের বিক্রয়ের আদেশ দিতে পারেন। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে কোন আদালত বিক্রয়ের আদেশ দিতে পারেন? হোয়াট কোর্ট মে অর্ডার সেলস এর উল্লেখ আছে 21 আদেশের 82 বিধি। বিধি 84, ক্রেতা কর্তৃক জমা এবং ব্যর্থ হলে পুনরায় বিক্রয়। ডিপোজিট বাই পারচেসার অ্যান্ড রিসেল অন
ডিফল্ট স্থাবর সম্পত্তি নিলাম ক্রয়ের সাথে সাথে ক্রেতাকে নিলামের 25% মূল্য পরিশোধ করতে হবে। ব্যর্থতায় পুনরায় নিলাম বিক্রি হবে। এক কথায় উত্তর, স্থাবর সম্পত্তির নিলাম ক্রয়ের সাথে সাথে ক্রেতাকে নিলামের কত পার্সেন্ট মূল্য পরিশোধ করতে হবে? 25%। বিধি 85। খরিদ মূল্য সম্পূর্ণ পরিশোধের সময় টাইম টু পেমেন্ট ইন ফুল অফ পারচেস মানি। সম্পত্তির নিলাম বিক্রয়ের তারিখ হতে 15 দিনের মধ্যে ক্রেতা কর্তৃক ক্রয় মূল্যের সম্পূর্ণ টাকা আদালতে জমা দিতে হবে। এক কথায় উত্তর, বিক্রি জারি মূল্যে কোনো সম্পত্তির নিলামে বিক্রি হলে বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে আদালতে মূল্য জমা দিতে হবে? 15 দিনের মধ্যে। উচ্চ আদালতের নজির, 30 দিনের মধ্যে নিলাম বিক্রয় বহাল হয়েছে, এই কারণে নিলাম বাতিল করা পর্যাপ্ত নয়। AIR 2007 SC 998। আদালতে জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা নির্দিষ্ট, ইহা 148 ধারার অধীন বৃদ্ধি করতে পারেন না। 1985 BLD 610। বিধি 89। জমা দিয়ে বিক্রয় রদের আবেদন, অ্যাপ্লিকেশন টু সেট অ্যাসাইড সেল অন ডিপোজিট। ডিক্রি জারির জন্য কোনো স্থাবর সম্পত্তি নিলামের বিক্রয় হলে উক্ত বিক্রয় রদের জন্য নিলাম বিক্রয় 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। এক্ষেত্রে ক্রয় মূল্যের শতকরা 5 ভাগ টাকা জমা দিয়ে নিলাম বিক্রয় রদের আবেদন করতে হবে। এক কথায় উত্তর, ডিক্রি জারির জন্য কোনো স্থাবর সম্পত্তি নিলামের বিক্রয় হলে উক্ত বিক্রয় রদের জন্য নিলাম বিক্রয়ের কত দিনের মধ্যে আবেদন করতে হবে? 30 দিনের মধ্যে। উচ্চ আদালতের নজির, এই বিধির পূর্ব শর্ত হলো আবেদন করার পূর্বে অগ্রিম টাকা জমা দেওয়া। AIR 2013 SC 24। ডিক্রি জারির ক্ষেত্রে বন্ধকি সম্পত্তির ডিক্রিও এই বিধিতে অন্তর্ভুক্ত। AIR 1968 SC 372। নোট, বিধি 89 এবং 90 এর অধীন নিলাম বিক্রয়ের তারিখ হতে 30 দিনের মধ্যে বিক্রয় বাতিলের আবেদন করা যায়। বিশেষ দ্রষ্টব্য, তামাদি আইন 1908 এর প্রথম তফসিলের 166 অনুচ্ছেদ দ্রষ্টব্য। বিধি 90। অনিয়ম বা প্রতারণার অজুহাতে নিলাম রদের আবেদন, অ্যাপ্লিকেশন টু সেট অ্যাসাইড সেলস অন গ্রাউন্ড অফ ইরেগুলারিটি অর ফ্রড। নিলাম বিক্রয়ের কার্যক্রমে কোনো অনিয়ম বা প্রতারণা হলে আদালত উক্ত নিলাম বিক্রয় রদ করতে পারেন। নোট, বিধি 89 এবং 90 এর অধীন নিলাম বিক্রয়ের তারিখ হতে 30 দিনের মধ্যে বিক্রয় বাতিলের আবেদন করা যায়। বিশেষ দ্রষ্টব্য, তামাদি আইন 1908 এর প্রথম তফসিলের 166 অনুচ্ছেদ দ্রষ্টব্য। বিধি 94। ক্রেতাকে সার্টিফিকেট দেওয়া, সার্টিফিকেট টু পারচেসার। কোনো স্থাবর সম্পত্তি নিলামে বিক্রয় হলে আদালত নিলাম ক্রেতাকে সম্পত্তির বিবরণ ও তারিখ সম্বলিত একটি সার্টিফিকেট দিবেন। উচ্চ আদালতের নজির, বিক্রয়ের সার্টিফিকেট কোনো সত্যের সৃষ্টি করে না, তবে তা সত্যের প্রমাণ। 5 DLR 285। নিলামে ক্রেতা দ্বারা সত্য প্রমাণের জন্য দখল দেওয়ানি দেখা দেবে। 12 BLC AD 160। মামলা বা জারি কার্যক্রমের সহিত জড়িত নয় এমন পক্ষ দ্বারা বিক্রয় সার্টিফিকেট বা বাইনানামা ইস্যু আটকানো যাবে না। 51 DLR AD 117। বিধি 98। সাব্যস্ত দেনাদার কর্তৃক বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি, রেজিস্ট্যান্স অর অবস্ট্রাকশন বাই জাজমেন্ট ডিবেটর। সাব্যস্ত দেনাদার স্থাবর সম্পত্তি দখলে বাধা দিলে আদালত উক্ত সম্পত্তি দখলে নিতে পারেন এবং রায় দেনাদারকে অনধিক 30 দিন দেওয়ানি কারাগারে আটক রাখার নির্দেশ দিতে পারেন। এক কথায় উত্তর, সাব্যস্ত দেনাদার স্থাবর সম্পত্তির দখলে বাধা দিলে আদালত উক্ত সম্পত্তি দখলে নিতে পারেন এবং রায় দেনাদারকে অনধিক কত দিন দেওয়ানি কারাগারে আটক রাখার নির্দেশ দিতে পারেন? 30 দিন। নোট, স্থাবর সম্পত্তি দখলে সাব্যস্ত দেনাদার
দায়িক বাধা দিলে আদালত দায়িককে অনধিক 30 দিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে। বিধি 101, আইনসম্মত দাবিদারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। বোনাফাইড ক্লেমেন্ট টু রিস্টোর টু পজিশন, আদালতের নিকট যদি সন্তোষজনক রূপে প্রতীয়মান হয় যে আবেদনকারী নিজ এখতিয়ার বা সাব্যস্ত দেনাদারের ভিন্ন অন্য কোনো ব্যক্তির তরফ হতে সম্পত্তিটি দখল করেছে, তবে আবেদনকারীকে সম্পত্তির দখল নেওয়ার জন্য আদালত নির্দেশ দিবেন। উচ্চ আদালতের নজির, আদালত যখন দেখতে পান যে সাব্যস্ত দেনাদার নয় এমন ব্যক্তি ডিক্রি জারিতে বেদখল হয়েছে, তখন তাকে দখল প্রত্যর্পণ করবেন। 17 বিএলসি 481, প্রকৃত দখলের দাবিদারকে দখল ফেরত দেওয়ার আদেশ মামলা দ্বারা আটকানো যাবে না। 49 ডিএলআর এডি 140, সত্যের দাবি না থাকলেও নিজ কারণে দখল ছিল না প্রমাণ করতে পারলে তাকে এই বিধি অনুসারে দখল অর্পণ করা হবে। 5 ডিএলআর 555, আদেশ 22, পক্ষগণের মৃত্যু, বিবাহ ও দেউলিয়া অবস্থা, ডেথ, ম্যারেজ অ্যান্ড ইনসলভেন্সি অফ পার্টিস। 22 বিধিতে 22 আদেশে মোট বিধি আছে 12টি। বিধি 1, মোকদ্দমা করার অধিকার বিদ্যমান থাকলে কোনো পক্ষের মৃত্যুর দরুন মামলা বাতিল হবে না। নো অ্যাবেটমেন্ট বাই পার্টিস ডেট ইফ রাইট টু সু সারভাইভ, মোকদ্দমা করার অধিকার বিদ্যমান থাকলে বাদী বা বিবাদীর মৃত্যুর ফলে মোকদ্দমা বাতিল হবে না। এক কথায় উত্তর। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে মোকদ্দমা করার অধিকার বিদ্যমান থাকলে কোনো পক্ষের মৃত্যুর দরুন মামলা বাতিল হবে না উল্লেখ আছে? 22 আদেশের এক বিধি। বিধি 2, কতিপয় বাদী বা বিবাদীর মধ্যে একজনের মৃত্যু হলে অথবা মামলার অধিকার বিদ্যমান থাকলে সেক্ষেত্রে পদ্ধতি। প্রসিডিউর হোয়ার ওয়ান অফ সেভারাল প্লেন্টিফস অর ডিফেন্ডেন্ট ডাই অ্যান্ড রাইট টু সু সারভাইভস, একাধিক বাদী বা বিবাদীর মধ্যে একজনের মৃত্যু হওয়ার পরেও অন্য বাদী বা বিবাদীর মোকদ্দমা করার অধিকার বিদ্যমান থাকলে উক্ত মৃত্যুর কারণে মোকদ্দমা নষ্ট হবে না। বিধি 3, কতিপয় বাদীর মধ্যে একজনের অথবা একমাত্র বাদীর মৃত্যু হলে সেক্ষেত্রে পদ্ধতি। প্রসিডিউর ইন কেস অফ ডেথ অফ অন অফ সেভারাল প্লেন্টিফ অর অফ সোল প্লেন্টিফ, একাধিক বাদীর মধ্যে একজনের মৃত্যু হলে এবং মোকদ্দমা করার অধিকার যদি জীবিত বাদীদের মধ্যে বিদ্যমান না থাকে অথবা একমাত্র বাদীর মৃত্যু হলে আদালত বাদীপক্ষের আবেদন ক্রমে মৃত বাদীর বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্তি করবেন। বিধি 4, কতিপয় বিবাদীর মধ্যে একজনের অথবা একমাত্র বিবাদীর মৃত্যু হলে সেক্ষেত্রে পদ্ধতি। প্রসিডিউর ইন কেস অফ ডেথ অফ অন অফ সেভারাল ডিফেন্ডেন্ট অফ অর সোল ডিফেন্ডেন্ট, একাধিক বিবাদীর মধ্যে একজনের মৃত্যু হলে এবং মোকদ্দমা করার অধিকার যদি জীবিত বিবাদীদের মধ্যে বিদ্যমান না থাকে অথবা একমাত্র বিবাদীর মৃত্যু হলে আদালত বিবাদী পক্ষকে আবেদন ক্রমে মৃত বিবাদীর বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্তি করবেন। এক কথায় উত্তর। বিচারাধীন মামলায় কোনো পক্ষ স্থলাভিষিক্ত হলে তার ক্ষেত্রে ওই মামলাটি তখন দাখিল হয়েছে মর্মে ধরে নেওয়া হবে যখন সে স্থলাভিষিক্ত হয়েছে। উচ্চ আদালতের নজির, বন্টনের মামলায় প্রাথমিক ডিক্রির পর বিবাদী মারা গেলে মামলা বাতিল হবে না এবং অংশ বন্টনের জন্য তার শরিকগণকে যে কোনো সময় পক্ষভুক্ত করা যাবে। 53 ডিএলআর 97, যে ক্ষেত্রে পক্ষের মৃত্যু সম্পর্কে পরস্পর বিরোধী বক্তব্য থাকে সেক্ষেত্রে কাইমোকামের আবেদন তদন্তের পর সিদ্ধান্ত নিতে হবে। 6 বিএলসি এডি 120, বিবাদীর মৃত্যুর 90 দিনের মধ্যে তাদের ওয়ারিশগণের কাইমোকামের জন্য প্রার্থনা করতে হবে। মৃত্যুর তারিখ হতে সময়সীমা গণনা করা হবে জানার তারিখ
হতে নয়। AIR 1964 HC 215। বিধি 5, বৈধ প্রতিনিধির সম্পর্কিত প্রশ্ন নিষ্পত্তি, ডিটারমিনেশন অফ কোশ্চেন অ্যাজ টু লিগাল রিপ্রেজেন্টেটিভ। কোনো ব্যক্তি মৃত বাদীর বা মৃত বিবাদীর বৈধ প্রতিনিধি কিনা এ সম্পর্কে কোনো প্রশ্নের উদ্ভব হলে আদালত অনুরূপ প্রশ্নের নিষ্পত্তি করবেন। এক কথায় উত্তর, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর কত নং আদেশে বৈধ প্রতিনিধির সম্পর্কিত প্রশ্ন নিষ্পত্তির উল্লেখ আছে? 22 আদেশের 5 বিধি। বিধি 8, বাদীর দেউলিয়াত্ব যখন মোকদ্দমায় বাধা হয়, when plaintiff's insolvency bar suits। কোনো মোকদ্দমায় বাদী যদি দেউলিয়া হয় এবং তার প্রতিনিধি বা রিসিভার যদি পাওনাদারগণের স্বার্থে মোকদ্দমা চালাতে অস্বীকার করে, তবে মোকদ্দমাটি অ্যাবেট হবে। এক কথায় উত্তর, কোন ক্ষেত্রে কোনো মোকদ্দমা অ্যাবেট হওয়ার কারণ উদ্ভব হতে পারে? প্রতিদ্বন্দ্বী পক্ষের দেউলিয়াত্ব। বিধি 9 এর ক, বাতিল বা খারিজ করার আদেশ সরাসরি রহিতকরণ, ডিরেক্টলি সেটিং অ্যাসাইড অ্যাবেটমেন্ট অফ ডিসমিসাল। অত্র আদেশের অধীন প্রদত্ত কোনো বাতিল বা খারিজ আদেশ 60 দিনের ভিতর মৃত বাদীর আইনগত প্রতিনিধি বা রিসিভার উক্ত বাতিল বা খারিজ আদেশ রহিতের জন্য দরখাস্ত করে, তাহলে আদালত বিলম্ব পরিহার এবং দ্রুত বিচারের সাথে খারিজ আদেশ রহিত করতে পারবে, কিন্তু আদালত সঙ্গত মনে করলে অনূর্ধ্ব 3000 টাকা ফি বাবদ তাকে পরিশোধ করতে হবে। এক কথায় উত্তর, কোনো মামলা অ্যাবেটের আদেশ রদের জন্য মৃত বাদীর বৈধ প্রতিনিধি সরাসরি দরখাস্ত করতে পারে 60 দিনের মধ্যে। কোনো দেওয়ানি মোকদ্দমা চলাকালীন উহার বাদী বা বিবাদী মারা গেলে তার মৃত্যুর কত দিনের মধ্যে তার ওয়ারিশগণের স্থলাভিষিক্ত না করলে মোকদ্দমা বাতিল হবে? 90 দিনের মধ্যে। নোট, মোকদ্দমার কোনো পক্ষের মৃত্যুর কারণে পক্ষভুক্ত করার আবেদন না করলে মোকদ্দমাটি বাতিলের অ্যাবেটমেন্টের আদেশ দিলে 60 দিনের মধ্যে বাতিলের আদেশ রদ বা সরাসরি রদের জন্য আবেদন করতে হবে। মামলার কোনো পক্ষের মৃত্যু হলে 90 দিনের মধ্যে পক্ষভুক্তির আবেদন করতে হবে। বিশেষ দ্রষ্টব্য, তামাদি আইন 1908 এর প্রথম তফসিলের 176 ও 177 অনুচ্ছেদ দ্রষ্টব্য।